Thank you, Dr. Professor Rahman, for presenting a nice case. Now, the floor is open for question session. ধন্যবাদ। Dr. Mukhlis Rahman, Puneet, for your nice presentation. একই সাথে আমাদের Patients. সার্জারি সবচেয়ে প্রবীণতম সার্জন হারুন রশিদ ভাই আছেন। স্যার এই আমার পেশেন্ট যার ড্রেসিং করা হয়েছে স্যার। জি তো আমাদের রোগীরাও সাথে আছে। আচ্ছা, তার হাসিতে আমরাও হাসলাম না। তো মুখলিস রহমান আসলে খুব সাহসী সার্জন এবং খুব নিখুঁত সার্জন। আমার মাঝে মাঝে সুযোগ হয় তার সাথে কাজ করার। আসলে আমরা নেওয়ার আমি মনে করো সার্জারি আজকে দেখলাম খুব বেশি একটা সুযোগ হয় না, কারণ এই ধরনের সার্জারিগুলি পিছনে যারা কথা বলতেছে মেহরবানি করে একটু শোনার জন্য আসছি। তো আমরা এক্সচেঞ্জ করি, তালি কম দিই। তো এই সার্জারিগুলো লং স্ট্যান্ডিং, 6-7 ঘন্টা পর্যন্ত, 10 ঘন্টা এমনও লাগে। তো আমারও সুযোগ হয় মাঝে মাঝে। আসলে খুব কমপ্লিকেটেড, পেশেন্ট চয়েস সিলেকশন করাটা খুব ডিফিকাল্ট, এক্সপেন্সিভ, এবং সার্জন এবং অ্যানেস্থেটিস্ট সবার জন্য খুব কশাসলি আগাইতে হয়, কারণ আমাদের এয়ার ওয়ে এবং এরিয়াটা শেয়ার করতে হয়। আমরা নেজাল ইন্টারভেনশন করি বেশিরভাগ ক্ষেত্রে, এবং এভরি চান্স অফ একটু এদিক সেদিক হলে অ্যাসপিরেশনের ভয় থাকে, আর পেশেন্ট রিভার্সালের তো বুঝতেই পারে। তো এরকম করা হয়। তারপরও আমার জানা মতে ভালো রেজাল্ট এবং মানুষের জন্য একটা যুগান্তকারী ঘটনা, এবং আমরা বাইরেও করে থাকি মানুষ শহরে, বাইরেই বেশি। তো আজকের এই সুন্দর কেস সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আসলেই ধন্যবাদ। একসময় ডেন্টাল সার্জারি হারুন ভাই আগে ছিল, আমরা সবাই জানি ডেন্টিস্ট্রি, মানে বাবা ছিলেন নাম করা ডেন্টিস্ট। তাদের পড়াশোনা তেমন লাগতো না, দেখে দেখে হতো, ছেলে দেখে বাবার দেখে দেখে তারাও খুব শহরে আমরা জানি। তারপরে আসলো ডেন্টাল সার্জারি, এখন নিউয়ার ভার্সন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। তো যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা অনেক কিছুই শিখলাম। আমার মনে হয় যে ধন্যবাদ দিচ্ছি। আর এখানে অনেক ডিসকাশনের সময় আছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আগে এবং পরে এটা প্রথমবার দিলে আরো সুবিধা হইতো, আমি পরে এটা হইতো। তো ছেলেটা খুব ভালো আসছে, এটা আমাদের জন্য খুব সুসংবাদ। আর এই সমস্ত কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে কিছু ডিফর্মিটি থাকে, এবং ডিফর্মিটি কারেকশনের জন্য আপনারা পরবর্তী সময়ে কি অ্যাডভাইস দেন, বা এই ডিফর্মিটিগুলিকে আসলে কারেক্ট হয় কিনা, এইটা আমার একটু পরের অংশটুকু আমি আর দেখতে পাই না। আচ্ছা, থ্যাংক ইউ। এই পেশেন্টগুলোর রিহ্যাবিলিটেশন যেটা স্যার মনে হয় জানতে চাচ্ছে, যে রিহ্যাবিলিটেশন রিলেটেড ডিফর্মিটি, যেমন ড্রেজিং মেথডে তেমন কোনো ডিফর্মিটি থাকে না, বা এটা তো বলাই হয়েছে যে কনজারভেটিভ সার্জিক্যাল অ্যাপ্রোচ, কারণ এখানে তো আমরা রেডিক্যাল কোনো রিসেকশন করি নাই, ফলে তার জ কন্টিনিউশনের কোনো ধরনের প্রবলেম থাকতেছে না এই ক্ষেত্রে। ফলে এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের মধ্যে যেটা দরকার পড়ে পরবর্তীতে, তার হলো টুথ রিপ্লেসমেন্ট দরকার পড়তে পারে। সেই টুথ রিপ্লেসমেন্ট আমরা করতে পারি, সেটা ডেঞ্চার করতে পারি, বা এখন আরো অ্যাডভান্স আছে যে ইমপ্লান্ট আমরা এখন প্রায় করে থাকি। যেমন আগে ন্যাচারাল দাঁত কেটে আমরা যে ব্রিজ করতাম, সেটা এখন আর আমরা করি না। যেখানে দাঁত নাই সেখানে একটা ইমপ্লান্ট বসাই দিই, ইমপ্লান্ট প্লেসমেন্ট করে দিলে ওখানে হয়ে যায়। তো এর বেলায় এখানে আমরা একটা যদি ও টিথ লাগাইতে চায়, এখানে একটা ইমপ্লান্ট বসাই দিব, তাহলে হয়ে গেল। আর 8 নাম্বার টিথ তো আমাদের তেমন দরকার পড়ে না, 7 নাম্বার দাঁতটা শুধু আমরা ইমপ্লান্ট বসাই দিলে এর হয়ে গেল। আর যদি রেডিক্যাল রিসেকশন করতাম আমরা এখান থেকে,
পার্শিয়াল ম্যান্ডিবুলেক্টমি বা হেমি বা সাবটোটাল টোটাল ম্যান্ডিবুলেক্টমি করতাম, তখন আমাদের রিহ্যাবিলিটেশনটা অনেকভাবে করতে পারতাম। সেটা আমরা যদি এলোপ্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করতাম, সেক্ষেত্রে আমরা প্রায় করে থাকি রিকনস্ট্রাকশন প্লেট ইউজ করে থাকি, সেটা আমরা স্টেনলেস স্টিল করি অথবা টাইটেনিয়াম প্লেট ইউজ করি। আর এখন তো ওইটার চাইতে আমরা আরো বেশি করি, যেহেতু আমাদের এখন গ্রাফ খুব ইজি, এখন আধুনিক ডেন্টিস্টের সাথে হয়ে গেছে, এবং অ্যানেস্থেশিয়াও লং টাইম অ্যানেস্থেশিয়া আমরা পারমিট করতে পারি। স্যার নিজেই করছে আমার সাথে, ক্যান্সারের পেশেন্ট আমরা 8 ঘন্টা 10 ঘন্টা অপারেশন করি। স্যার অনেকগুলো আমার সাথে ক্যান্সারের পেশেন্ট অ্যানেস্থেশিয়া দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা আইলিয়া ক্রেস্ট বোন দিতে পারি। বাচ্চাদের বেলায় তো আইলিয়া ক্রেস্ট বোন গ্রাফটিং খুবই ভালো, অথবা রিপস দিতে পারি আমরা, রিপস দিয়েও রিকনস্ট্রাকশন করে থাকি। রিপস, হ্যাঁ, রিপ দিয়ে, হ্যাঁ, এইগুলা দিয়ে আমরা রিহ্যাবিলিটেশন করে দিতে পারি। থ্যাংক ইউ স্যার। এটা স্যার ব্রেজিং মেথডে রিকারেন্সের চান্স খুবই কম, মানে 10% ধরা হয়ে থাকে। সবচেয়ে বেশি হলো রিকারেন্স যদি আমি ইনিকুলেশন করতাম, তাহলে 60 to 90% রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই টিউমারটা তো লোকালি ইনভেসিভ। ওর আমার মোটামুটি 11 মান্থ। এখন তো ফলো আপে থাকবে সে আমার, আরো কয়েকটা সেভারাল টাইম কিছু আরো এক্সরে নিতে হবে, ফলো আপে থাকবে আর কি। Well, thank you very much to the Department of Dental Surgery for picking up a nice case of presentation here. দাঁতের উপর নির্ভর করে এবং মানুষের খাবারের উপর নির্ভর করে মানুষকে 3 ভাগে ভাগ করা হয়। আমরা এটা জানি যে হার্বিভোরাস, অমনিভোরাস, আরেকটা হচ্ছে কার্নিভোরাস। আমরা হার্বিভোরাস মানে যারা প্ল্যান্ট ঘাস খায়, তাদের দাঁতগুলো কিন্তু সব চ্যাপ্টা চ্যাপ্টা সমান, কারণ গরু পাতা নিয়ে চিবাতে থাকে চুপচাপ, টানা হাঁটার দরকার নেই। কার্নিভোরাস যদি আমরা চিন্তা করি, যেমন বাঘ, সিংহ, এদের কেনাইন টিথ গুলো খুব শার্প থাকে, এরা খাবার ছিঁড়ে ছিঁড়ে খায়, এই জন্য এইটা আলাদা। এটা শুধু প্রাণী খায়, নিজে এক প্রাণী আরেক প্রাণীকে খায়। আর অমনিভোরাস, এটা হচ্ছে আমরা ঘাস পাতা, লতা পাতাও খাই, ভেজিটেবলসও খাই, আবার মাংসও খাই। এই জন্য আমাদের দাঁতগুলো ডিফারেন্ট, সামনে একরকম, তারপরে ক্যানাইন টিথগুলো আরেক রকম, তারপর চিবানোর জন্য আবার আরেক রকম। এই ক্যানাইন টিথগুলো হচ্ছে মাংস বা অন্য কিছু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য, সামনের গুলো দিয়ে ধরার জন্য সুন্দর করে, এবং পেছনের গুলো দিয়ে প্রেস করে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে সেটার উপর নির্ভর করে কিন্তু খাওয়া এবং অন্যান্য জিনিসগুলো আমাদের আসছে। আমরা বলি যে 32 দাঁত যাদের থাকে তারা হয়তো কিছুটা বুদ্ধিমান বেশি থাকে। আমার 28টা, কেন জানি 4টা হয় না। শিশু ডাক্তার তো স্যার জন্য এখন এই ধরনের 8 নাম্বার যে টিপটা আছে, এইটা অনেক সময় হরাইজন্টালি প্লেসড হয়ে যায়। এই হরাইজন্টালি প্লেসড যখন হয়, তখন এই র্যামলেট থেকে অ্যামোলোব্লাস্টোমা হতে পারে। জি স্যার, ডেন্টিস্ট অ্যাসিস্ট ওয়ান অফ দ্য কজ। এই যে অনেকেরই দাঁত আছে উঠে নাই, আমরা কি হয়েছিল, দাঁত উঠে নাই, এক্সরেতে দেখা গেল এটা হরাইজন্টালি প্লেসড। এটা খুব ভালো ইঙ্গিত দেয় না, এটাকে সোজা করতে হবে অথবা বের করে ফেলতে হবে। এটা আমার ক্ষেত্রে ছিল, একে তো 28টা, তার উপরে আবার একটা এরকম ছিল, ওইটার উল্টা কালাই। এনিওয়ে,
আরেকটা জিনিস যেটা এনামেল দাঁত প্রোটেক্ট করার জন্য, ইভেন এই এনামেল থেকেও এই ধরনের একটা ঝামেলা হতে পারে। এখন যে এক্সটেন্সিভ দাঁতের যে ট্রিটমেন্ট আমাদের দেশে আসছে, এইটা আসলেই খুব অ্যাপ্রিশিয়েবল। আগে ভাগাভাগি ছিল না, ওদের এখন 18টা সাবজেক্ট, অর্থাৎ কতগুলো সাব স্পেশালিটি হয়েছে, প্রতিটা নিয়ে আলাদা 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 সাব স্পেশালিটি। এবং এটা কেন হয়েছে? আরো সুন্দর করার জন্য। কারণ দাঁত শুধু খাবারের জন্য না, অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে, পাশাপাশি আছে কমফোর্ট। দাঁতের একটু সমস্যা হলে পরে মানে যারা গাইনি অবসে ওনারা বলেন যে ডেলিভারি পেইন থেকে দাঁতের পেইন বেশি। সুতরাং দাঁত এবং মুখ গহ্বরের ভিতরে যা আছে এগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু মানুষ অনেকটা ভালো ফিল করে, কমফোর্ট ফিল করে। যদি না থাকে তাহলে খুবই আনইজি ফিল করে। এবং আমরা সবাই মোরলেস এই স্টেজে আসা পর্যন্ত একবার হলেও দাঁতের পেইন গুলো আমরা ফিল করছি, এবং যে সত্যি সত্যি খুবই কষ্টদায়ক। এবং অনেকাংশেই দেখা যায় যে এগুলোকে উঠায় ফেলতে হয় অথবা একটা কিছু করতে হয়। ইমপ্ল্যান্ট আসাতে এখন দাঁত উঠায় ফেলার প্রবণতাটা কমে গেছে, এবং ওইখানে তারা ইমপ্ল্যান্ট করে ওটাকে আবার করে ফেলতেছে। ব্রিজ করার সময় আগে কেটে ফেলে দিয়ে আবার করা হতো, এখন তাও করা হয় না। এই যে অ্যাডভান্সমেন্ট গুলো, এগুলো শুধু দাঁতের ট্রিটমেন্টকে মানে প্রসারিত করে না, সেই সঙ্গে সৌন্দর্য এবং কমফোর্টটাকেও দিচ্ছে। সেই জন্য আমরা ডেন্টাল সার্জনদের অবশ্যই একটা ধন্যবাদ দিতে পারি। আমাদের ডিজার্ভে এইখানে যা মোটলেস নিয়ে আসছে, আই নো হিম ফর লং টাইম, ও খুব ভালো ডাক্তার, ও ভালো সার্জন এবং চমৎকার ট্রিটমেন্ট করে। যদিও কথা কম বলে কিন্তু ভালো কাজ করে, সেই জন্য আমি ওকে খুব পছন্দ করি। একটা জিনিস এইখানে আমি মুখে বলবো, সেটা হচ্ছে যে তোমাদের কিছু কিছু গ্রামেটিক্যাল মিস্টেকস আছে, যেমন চিপ কমপ্লেইন না, এটা চিপ কমপ্লেইন্টস হবে। এবং আরো কিছু জিনিস ভেতরে আছে যেগুলো, যেহেতু আমরা এটা একটা একাডেমিক সেশন, তো আমরা ওই জিনিসগুলো ভালো করে খেয়াল করি। আর এই অপারেশনটা তো এখানে হচ্ছে, জি স্যার, এই অপারেশনটা সিবিএনসিবি তে হচ্ছে। সুতরাং এই যে শুরু হলো, এখন এটাকে আগায় নিতে হবে এবং আরো ভালো করা যায় কিভাবে সেটা দেখতে হবে, জানতে হবে। এবং আমরা যারা এখানে আছি তারাও অনেকে জানি না যে এরকম 18টা সাব স্পেশালিটি আছে। সুতরাং আমার মনে হয় এই জিনিসগুলো একটা জানা এবং জানানোর সুযোগ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আজকে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পারলাম। মোটলেসলি স্যার যেটা বললো, তার মানে ফেনোটাইপটা কম কিন্তু জেনোটাইপটা অনেক বেশি। আমরা এই জন্য তাকে ধন্যবাদ দিতেই পারি। স্যারের মাধ্যমে, চেয়ারপারসনের মাধ্যমে আমরা একদম স্যার, আরেক স্যার বসে আছে জিমজাম, স্যারকে একটুখানি আমি একটু অ্যাক্টিভ করতে চাই। সেটা হলো একটা সিলি কোশ্চেন, পেডিয়াট্রিক্সের যেহেতু আমরা জানার খুব ইচ্ছা, যদিও মানে জানি না কতটুকু কোশ্চেনটাই হবে। দাঁতের শেপটা স্যার যেটা বললেন যে অ্যাকর্ডিং টু আওয়ার হ্যাবিট এভাবেই তো হয় নাকি স্যার? বাই নেচার। বাই নেচার। মাই কোশ্চেন ইজ কনজেনিটাল ভেজিটেরিয়ান যদি ইন্ডিয়াতে আছে, বা আমরা তো জানি না যে ভেজিটেরিয়ান, কনজেনিটালি ভেজিটেরিয়ান, জন্ম থেকেই সে তার 14 গোষ্ঠী ভেজিটেরিয়ান। সেই ক্ষেত্রে তাদের পরিচ্ছেদে যে বাচ্চাটা মাত্র 3 বছর বা 4 বছর, সেই ক্ষেত্রে তার দাঁতের শেপটা কি আমার মধ্যে হবে নাকি কিছু ভেজিটেরিয়ান এতে কোনো শেপ চেঞ্জ হবে কিনা সেটা একটু জানার ইচ্ছা। স্যার আপনার মা আপনার কাছে Thank you, Dr. নাম বলেন স্যার। এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো
সার্ভে কিংবা ডাটা নাই, তো আমাদের যেটা বাচ্চাদের ক্ষেত্রে বলি যে মুখের মেন্টিবুলের তথা দাঁতের একটা এক্সারসাইজ, যেমন দাঁত অনেক সময় সঠিক সময়ে শেডিং হয় না, করে না, অনেক সময় সঠিক সময়ে ইরাপশন হয় না। সেক্ষেত্রে আমরা বলি যে জীবাণু স্বচ্ছ জিনিস খাওয়া, যেটা দাঁতের মুখে মেন্টিবুলের এক্সারসাইজ, এইটা যদি বেশি করে স্বচ্ছ জিনিস চিবা, তাহলে দাঁতগুলি সঠিক সময়ে শেডিং হয় এবং ইরাপশন হয়। এটা একটা থিওরি আছে আমাদের। যারা ওইরকম শক্ত খাবার খায় না, রিফাইন ফুড খায় অথবা খুব সফট খাবার খায়, তাদের দাঁতটা সঠিক সময়ে করে না, শেডিং হয় না। এটা একটা ফ্যাক্টর। আর সঠিক সময়ে ইরাপশনও হয় না, এর জন্য অনেক সময় ক্রাউডিং হয়ে যায়, অনেক সময় দাঁতটা সঠিক সময় করে না, ইরাপশন হয়ে যায়। এইটা একটা ম্যালনুট্রিশন, ক্রাউডিং হইতে পারে যদি সবসময় সফট ডায়েট অথবা এই ভেজিটেবল খায়, শক্ত খাবার না খেলে। শক্ত খাবার খেলে বাচ্চাদের দাঁতের গঠন এবং মুখের তলের গঠন ডেভেলপমেন্ট ভালো হয়। এইটা আমরা জানি, এইটাই এর জন্য থ্যাংক ইউ। স্যার, আমি একটু কন্ট্রিবিউট করি, যারা দিচ্ছি তোমাকে আমি একটু কন্ট্রিবিউট করি। সেটা হচ্ছে যে নার্চার দি নেচার যা আছে সেটাকেই নার্চার করতে হবে, অর্থাৎ প্রকৃতির যেরকম আছে সেটাকেই ম্যানেজ করে নিতে হয়। ঢাকা ইউনিভার্সিটির এক ভদ্রলোক, খুব জ্ঞানী গুণী লোক, প্লিজ এক্সকিউজ মি, এই মেয়ে বাবু, তো ওনারা একদম মানে বংশ পরম্পরায় আর হচ্ছে নিরামিষ ভোজি। আমি বললাম যে দাঁতের প্রবলেম হয় কিনা, তোমার এই কথাটা আমার তার মনে হলো। বললো না, মাঝে মাঝে আসছি ভাই তুষার আর টাইমের সিলভার ওতেই হয়ে যায়। বলছে যে আমি দেখছি, ডেন্টাল সার্টিফিকেট দেখাইছি দেশে এবং দেশের বাইরে, তারা বলছে সব ঠিক আছে। কারণ যারা খুব বেশি ওই ধরনের জিনিসগুলো, অ্যাস্থেটিক ব্যাপারগুলো চিন্তা করে, তারা কিন্তু এই দিকটাও দেখে। তারা এমন কিছু দেয় চিউইং করতে, যেটা মাসল অফ ম্যাস্টিকেশন যে আছে সেগুলোকে ভালো করে। তবে অবশ্যই যেহেতু নেচার থেকে এটা একটু ডেভিয়েট হচ্ছে, তাদের হয়তো দুধের শার্পনেস এবং গঠন অথবা তার লঞ্জিভিটি বা অন্য কোনো কিছুটা হ্যাম্পার হতেও পারে, নট আনলাইকলি। আচ্ছা, তুমি কি বলতে চাইছো? স্যার, শুধু হতে পারে না, এটা মাস্ট বি হবে স্যার। যে শুধু ভেজিটেরিয়ান যারা, তাদের শার্পনেস, যারা হার্ড ফুড খায় তাদের তো গ্রাইন্ডিং, মানে টুথ অলরেডি গ্রাইন্ডিং হয়ে যাবে, আর ওদের শার্পনেসটা ঠিকই থাকবে। আর যেটা হবে স্যার, জয়ের যে ডিফর্মিটি থাকবে কিছুটা হলো, কারণ হলো এক্সারসাইজ যদি না হয় তাহলে জ ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না, টুথ সেটিং হবে না, ফলে কি জ ডেভেলপমেন্ট কিছুটা হলেও হ্যাম্পার হবে, তার থাকবেই, এবং ক্রাউডিং মাস্ট বি, তার কিছু থাকবেই স্যার। কারণ জ ফুল ডেভেলপ না করতে পারলে ক্রাউডিং হবে তার, এটা হবেই স্যার। আসসালামু আলাইকুম। স্টাডি আছে কিনা? স্টাডি ওরকম নাই, কিন্তু আমাদের কাজের সাথে দেখতে পারি আমরা। আসসালামু আলাইকুম। আমি রুল কুদ্দুস ভাইয়ের কোশ্চেনটা থেকে আমি বলছি, এই একটা কোশ্চেন নিয়ে অনেক কথা হলো। এখানে আসলে ওনার কোশ্চেনটা ছিল টুথের শেপটা নিয়ে, যে যারা ভেজিটেরিয়ান ওদের টুথের শেপ আর যারা নন ভেজিটেরিয়ান ওদেরটা মানে সেম হবে কিনা বা শেপটা কেমন হবে। এখানে একটা কথা হলো, যখন মিক্স জেনারেশনের প্রথম পার্মানেন্ট টুথগুলো যখন আসে, তখন আমাদের টুথগুলো কিন্তু টাস্ক থাকে, একদম খাস্তাটা থাকে বাচ্চাদের, 10 থেকে 12 বছরের বাচ্চাদের আমরা প্রায় দেখে থাকি। যেমন এই বাচ্চাটারও কিন্তু টুথগুলো কিন্তু ওর মানে ইনসিসার এক্সট্রা স্মুথ হবে না। কিন্তু যারা ভেজিটেরিয়ান থাকে, যেহেতু ওরা হার্ড অবজেক্ট ওরকম ভাবে খাচ্ছে না, ওদের এই টাস্কগুলো কিন্তু রয়ে যাবে, অনেক শার্প হবে টুথগুলো। কিন্তু আমরা যারা কন্টিনিউয়াস হাড় খাচ্ছি, পান সুপারি জর্দা খাচ্ছি, আমাদের কিন্তু অবশ্যই ইনসিসার এজটা একদমই অ্যাট্রিশন হবে এবং হচ্ছে এটা পলিশড থাকবে। এই ডিফারেন্সটা ডেফিনেটলি থাকবে। আচ্ছা, আমি অবশ্যই ধন্যবাদ তো অবশ্যই দিতে চাই আজকের প্রেজেন্টারকে। সত্যি কথা বলতে কি, সার্জারি নাম শুনলেই আমি ভয় পাই, কেনই জানি আমার সার্জন দেখে একটা স্পেশাল মানব, স্পেশাল কিছু মনে হয়। কেননা কাটা ছেঁড়া রক্ত আমার কাছে সবসময় ভয় লাগে। আমি প্রথম যখন ওটিতে এপিসিস্টেমের অপারেশন দেখেছিলাম চিরং ডেন্টাল কলেজে, আমার মনে আছে আমি ফেল হয়ে গিয়েছিলাম, এবং আমি সেদিনই ডিসিশন নিয়েছিলাম যে আমি সার্জারিতে যাব না। এবং যারা সার্জন সত্যি ওদেরকে আমার কাছে অনেক সাহসী মনে হয়। তো আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে ডক্টর মুফলিসের কাছে যে টুথ
জার্মগুলো নিচ থেকে আসে, কিন্তু আমি এই কেসটাতে দেখতে পাচ্ছি যে বাচ্চাটার যে এই যে থার্ড মোলারের যে জার্মটা এটা এতটাই উপরে উঠে গেছে যে পুরো কনডাইলার রিজনে চলে গেছে। এখন আমার কোয়েশ্চেন হলো এই অপারেশনটা করতে যদি দেরি হতো তাহলে কি ওর টেম্পোরোমেন্টিকুলার জয়েন্টের ইয়ে হতো কিনা, কারণ একটা টুথ জার্মকে এত উপরে উঠে যেতে আমি সত্যি কথা আমি কখনোই দেখিনি। আর আমার লাস্ট কথা হচ্ছে আমাদের ডিরেক্টর স্যারের কথা ধরে বলি যে স্যার যে বললেন যে স্যারের একটা আঁকের দাঁত নাই, তো আমরা চেম্বারে কিন্তু অনেক সময় এরকম পেশেন্ট দেখি যে পেশেন্টরা এসে কমপ্লেন করে যে ম্যাম ওপিজি করে দেখলাম আমার তো এরকম দাঁত নাই, একটা নাই বা দুটা নাই বা তিনটা নাই। তো আমি তখন বলি যে তাহলে কি আমার বুদ্ধিশক্তি আসলে কম হবে বা এরকম কিছু কিনা। তো আমি পেশেন্টদেরকে আশ্বস্ত করি যে দেখেন বুদ্ধির সাথে এটা কোনো সম্পর্ক নেই, কারণ আমি ডক্টর ফারজানা আমার একটা আঁকের দাঁত নাই, কাজে আমি যদি আমার একটা আক্কেল ছাড়াও আজকে এই পর্যন্ত আসতে পারি আপনারা এর চেয়ে বেশি যেতে পারবেন। তবে আমি কিন্তু আরেকটা পয়েন্ট জানতাম না, যেটা আমি আজকে এই সেমিনার থেকে জেনে নিলাম, যেটার জন্য আমি খুবই প্লিজড। কেননা আমাদের ডিরেক্টর স্যার এই কথা বলার সাথে সাথে আমাদের ডক্টর আমিনুল স্যার বলেছেন যে আসলে ওনার যে 4টা আক্কেল দাঁত নাই সেটার জন্য 4 বছর ওনাকে জ্ঞান দেখায়। ঠিক আছে, এখন ইন ফিউচার আমি অবশ্যই আমার পেশেন্ট থেকে এই পয়েন্টটাও বলবো, এবং সাথে সাথে আমি নিজেও কিন্তু একটু ব্ল্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, আনসারটা দিয়ে নিবে কি আর একটু ওর আনসারটা? আচ্ছা আমি প্রশ্ন করে ফেলি। আচ্ছা। অসুবিধা হবে না। তো একটু কন্ট্রিবিউট করতে পারি এভাবে যে আসলে দাঁত তো মুখ খুলে দেখা যায়, তাই না? দূরের থেকে কিন্তু আপনার ফেসটা দেখা যায়। যেহেতু অরাল এবং ফেসিয়াল সার্জারি নিয়ে কথা হচ্ছে, আমরা একটু ব্রড করি। তো এখানে আমরা যারা আছি বাবারা বা ভবিষ্যতে আমাদের প্রজন্ম আসবে, আমরা ফেসের ব্যাপারে খুব সচেতন, তাই না? অনেক কিছু মানি। তো আমার দীর্ঘদিন ইএনটি সার্জন এখানে থাকা সুবিধা হয়েছে না, তো দীর্ঘদিন আমার ইএনটি সার্জনের সাথে কাজ করার ফুটফুটে সার্জনের সাথে কাজ করার সুযোগ ছিল। আমি একটা জিনিস অবজার্ভ করছি, সেটা হলো টনসিল এন্ড এডিনোটনসিল। দীর্ঘদিন যদি টনসিল এবং এডিনোটনসিল আপনি অপারেশন না করেন এবং এটা যদি বড় হয় সাইজে, তাহলে ফেসের শেপ চেঞ্জ হয়ে যাবে, আমাদের ম্যান্ডিবলের ফেস সাইজটা চেঞ্জ হয়ে যায় এবং ফেসের আদর লম্বাটা হয়ে যায় এবং অসুন্দর দেখায়। এই জন্য সবসময় এনটি সার্জনটা সময় মতো অপারেশন করতে হবে, না করলে যা হয়। আমার নিজের ছেলের দেখতে খুব সুন্দর তার ফেসটা, আমি যেরকম মায়ের করে অপারেশন করি নাই, যেরকম বললো অপারেশন করতে ভয়, যদিও আমি অ্যানাস্থেসিস্ট। তো এইদিকে আমরা যেন একটু সচেতন হই, কারণ টনসিলটা ফেলে দিলে আমাদের অনেক কিছু লস হয়ে যাবে, আমাদের ইমিউনিটি কমে যাবে, এরকম ভয়ের কিন্তু কোনো কারণ নাই। আর এই টনসিলটা থাকলে সেটা যদি চেঞ্জ হয়, আমার চেয়ে মনে হয় মুখলে ভালো করতে পারবে। থ্যাংক ইউ। জি, ফার্স্ট কোশ্চেন ডাক্তার ফারজানা যে বলছে যে টুথরা এখানে গেল কিভাবে, এরকম যেহেতু এটা একটা বিনাইন টিউমার, এটার কাজই হলো গিয়ে পুশিং করা। আমি ফার্স্টেই বলেছি যে পুশিং টিথ এবং ইনফিয়ালভুলার নার্ভ। তো এই ক্ষেত্রে যে বিনাইন টিউমার, আর আমরা তো জানি মেলিগ্রেন্টগুলো অ্যাগ্রেসিভ রিজর্পশন করে ফেলা, ও পুশিং ওর ক্রাইটেরিয়া নাই। বিনাইন টিউমার তার যে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারগুলো থাকে সে তাকে পুশ করে, ফলে এইখান থেকে এখানে থার্ড মোলার টুথ জার্ম ছিল, ও যখন গ্রোথ হয়েছে তখন কি ধীরে ধীরে সে পুশ করে সে যেদিকে জায়গা পাইছে ওদিকে নিয়ে গেছে। এবং এটা যদি বোন রিজর্পশন করতে পারতো সে, তাহলে একদম সফট টিস্যুতে নিয়ে যেত। অনেক সময় তো আমাদের সফট টিস্যু ইনভলভমেন্ট হয়ে যায় অ্যামিলোব্লাস্টোমা, তখন এটা। আর ইনফিয়ালভুলার ক্যানেল বা ইনফিয়ালভুলার নার্ভ, এটাকেও সে পুশ করে নিয়ে যায়, এটা বিনাইন টিউমারের কারণে। আশা করি আমার মনে হয় ডাক্তার ফারজানা। জি না, এটা যদি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট পর্যন্ত যায় তাহলে অবশ্যই তার তো প্রবলেম ডেভেলপ করবেই, তখন তার হলো মাউথ ওপেনিং রেস্ট্রিকশন হবে, পেইন হবে, আদার্স যে প্রবলেমগুলো হওয়ার মানে রিলিভেন্ট প্রবলেমগুলো তার ডেভেলপ করবে। আর স্যার আরেকটা কোশ্চেন করছিল যে টনসিল এবং অ্যাডিনয়েড থাকলে ম্যান্ডিবুলের শেপ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিকই বলছে, এটা আমাদের অর্থোডন্টিস্টরা এইটা বেশি ফেস করে, কারণ দেখা যাচ্ছে ওদের বেলায় ম্যান্ডিবুলটা একটু সাইজে বড় হয়, কারণ ওদের তখন হলো গিয়া শ্বাস নেওয়ার বেলায় ওই সময় তার রেসপিরেশনের কিছু প্রবলেম হয়,
তখন তার হলো মাসল অফ মেস্টিকেশন যে অ্যাক্টিভিটিটা ওইটা নর্মাল থাকে না, অ্যাবনর্মাল থাকার কারণে তখন ওইটার সাথে রিলেটেড তখন মেন্ডিবুলের মুভমেন্টটা চেঞ্জ হওয়ার কারণে তখন তার এই মেন্ডিবুলটা সাইজে বড় হয়ে যায়। আর এই জন্য আমরা বলে থাকি যে ওই মানে অল্প বয়স 12-13 থাকতেই তখন আমাদের যদি এরকম আমাদের কাছে আসে তাহলে তার অ্যাডিনয়েডেক্টমি করে ফেলতে বলা হয়, অথবা টনসিলের জন্য খুব বেশি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডিনয়েডের জন্য হয়ে থাকে, কারণ তার রেসপিরেশন প্রবলেমটা তখন হয়। থ্যাংক ইউ স্যার। আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম। আর আরো অর্থোডন্টিস্ট আমার ভালো বলতে পারবে। আমার সুন্দর প্রেজেন্টেশন এবং সুন্দর ম্যানেজমেন্টের জন্য ধন্যবাদ। একটা সার্জারি মেনটেন করে দিচ্ছে, সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমার কোশ্চেন হলো যে একটা মেন্ডিবলে যদি এমন সোয়েলিং থাকে, যদি কোনো বলি টিউমার অথবা বলি টিউবারকুলোসিস, যদি এই দুইটা আর এমন হচ্ছে সোয়েলিং আছে সাথে সাথে সাইনাস আছে, হোয়াট শুড বি দ্য ডায়াগনোসিস? স্যার এটা আমরা অনেকগুলা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আনতে পারি, সেটা হলো বনি টিউমার আছে প্লাস হলো গিয়া সাইনাস আছে। সেই ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি ইনফেক্টেড, টিউমারটা ইনফেক্টেড হয়েছে, ইনফেক্টেড হয়ে অস্টিওমাইলাইটিস ডেভেলপ করে তার আসতে পারে, সাইনাস ফর্মেশন হতে পারে। আবার এই স্যার আরেকটা নাম বললো যে টিউবারকুলোসিস, সেটা থেকেও হইতে পারে, যে তখন কিন্তু টিউমার থাকে না সাধারণত, তখন অস্টিওমাইলাইটিক সিস থাকে, ওখান থেকে তার হলো একটা সাইনাস হয়ে থাকে, এটার কারণে সাধারণত হয়ে থাকে। থ্যাংক ইউ স্যার। Thank you, Dr. Kohli, for wonderful presentation. আসলে আমি স্যারের কোশ্চেনের কোন পরিপ্রেক্ষিতে বলতে যাচ্ছিলাম, আসলে যাদের অ্যাডেনয়েড হয়, অ্যাডেনয়েড পেশি থাকে, তাদের মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, ওপেন হয়ে থাকে, সবসময় সে হা করে নিঃশ্বাস নেয়। যখন হা করে নিঃশ্বাস নেয় তখন গ্রোয়িং এজে পেশেন্টের কি হয়, ম্যান্ডিবুলার রুটটা ফরওয়ার্ড বেড়ে যায়, এই জন্য এরকম হয়। এবং সাথে সাথে আরেকটা জিনিস হয়, পোস্টেরিয়র টিথগুলো ইরাপশন হয়ে ওভার ইরাপশন হয়ে পোস্টেরিয়র যখন সে বাইট ক্লোজ করে তখন সে সামনের দিকে ওপেন হয়ে যায়, এটা হচ্ছে মূল কারণ। এই জন্য পরবর্তীতে পেশেন্টের এগুলো অবশ্যই ট্রিটমেন্ট করে ফেলতে হয় এবং পরবর্তীতে ম্যানোপ্রেশারের যে ট্রিটমেন্ট এটাও করে ফেলতে হয়। থ্যাংক ইউ। চলে আসছে আজকে অনেক সুন্দর প্রেজেন্টেশন করেছে। আমি ঘোষণা দিই যে একটা কথা আছে আমাদের নেক্সট সেমিনার উইল অর্গানাইজ বাই ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিয়া এন্ড দেন আফটার সিএমই কে করবে বলে দিব স্যার। আমাদের সিএমই করবে আমাদের ডিরেক্টর স্যার, দ্যাট মিনস ইয়ার ক্লোজ হবে ডিরেক্টর স্যারের প্রেজেন্টেশন। আমি আগে থেকে কমেন্ট করে রাখলাম, হ্যাঁ, যেন স্যারের সেমিনারে as much as possible আমরা উপস্থিত থাকতে পারি। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন নিয়ে আসবেন আশা করি, এবং এটা আমাদের সবার জন্য কাজে লাগবে। এটা সবারই মাস্ট হিয়ার একটা প্রেজেন্টেশন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই যেন স্যারের প্রেজেন্টেশনে উপস্থিত থাকি। আমাদের আর একটা আমাদের একটু দুঃখজনক একটা সংবাদ আছে। আমাদের মাইক্রোবায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর রাশিদুল কবির পিপুলের মমতামণি মা কালকে রাত্রে আনুমানিক 9টার সময় ইন্তেকাল করেছেন। তো রাত্রের বেলায় ওনারা মধুপুর গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। আমি সকালে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, পরে যোগাযোগ করে শুনি যে চলে গেছে। ওনার বিদেহী আত্মার জন্য আমরা শান্তি কামনা করি এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি একটু আমাদের পিডিটিসের প্রফেসর কামরুজ্জামানকে সংক্ষিপ্ত দোয়ার জন্য আহ্বান করছি। থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ ডেন্টাল ইউনিট। একটা জিনিস আমার কাছে অবাক লাগলো যে ম্যাক্রোফেশিয়াল সার্জন আছে, এটা আমি জানি না, এটা আসলে আমারই ব্যাপার। তবে ডিপার্টমেন্টগুলোকেও একটু জানাতে হবে যে তাদের জানান দিতে হবে যে তারা আছে। এটা ভালো লাগলো, বিশেষ করে অপারেশনটা ভালো লাগলো। একটা জিনিস আমার কাছে মনে হলো যে ব্লাস্টোমা মেজরিটি হলো বিনাইন, যদি ক্যান্সার হতে পারে। টোটাল ইনোক্লিউশন যদি করা হয় তাহলে সেবারটা ড্রেজিং কেন লাগে, এই কোশ্চেনটা আমার, যে ড্রেজিংটা কেন লাগবে? আমরা বিনাইনগুলো হয়তো এক্সারসাইজ করে ওখানে টোটাল মানে এই করে দিয়ে আসা, আবার কেন ড্রেজিং? ঠিক আছে, আচ্ছা। স্যারের কোশ্চেনটা নাইস একটা কোশ্চেন, যে আমি ফার্স্টেই বলছি এমিলোব্লাস্টোমা বিনাইন বাট লোকালি ইনভেসিভ। স্যার এই কথাটা এখানে আছে,
এবং এইটার গ্রোয়িংটা হলো স্যার অ্যাগ্রেসিভ গ্রোয়িং প্যাটার্ন, এবং এটা অ্যাগ্রেসিভ গ্রোয়িং প্যাটার্ন থাকার কারণে সে ব্রনি ট্র্যাবিকুলির ভিতরে এন্ট্রাপ করে জায়গা, এবং আরও কিছু যেমন এটা অ্যাগ্রেসিভ গ্রোয়িং থাকার কারণে এটা করোনয়েড কন্ডাইল এদিকে চলে যায়, ইনএক্সেসিবল এরিয়াতেও কিছু জায়গায় চলে যায়। ফলে এটার জন্য আমরা টোটাল টিউমারটাকে আমরা একবারে ইনোকুলেশন করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, এবং আর যদি আমরা অ্যাগ্রেসিভ বেশি করতে যাই তাহলে যেহেতু অ্যাগ্রেসিভ হওয়ার কারণে যদি এই ক্ষেত্রে রিমোটটা কই যেমন এইখানে যেমন বোনটা একদম থিন হয়ে গেছে, বোনটায় থিন হয়ে গেছে এবং এখানেও বোনটা থিন হয়ে গেছে, এবং কনটাইলে এখানে ভালনারেবল হয়ে গেছে, করোনয়েডও ভালনারেবল হয়ে গেছে। আমি যদি অ্যাগ্রেসিভ কিউরেটিস করতে যাই তাহলে কি হবে, এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে যাবে এবং পেরিওস্টিয়াম টিয়ারিং হয়ে যাবে। ফলে আমি তখন পেরিওস্টিয়াম থেকে যে বোন ফরমেশন করাইতে চাবো তখন এটা আর হবে না। তখন এটা আমরা ফার্স্টে এই জন্য আমরা ডিফ্লেশন করে একদম প্রেশারটাকে কমাই দিই, প্রেশারটা রিলিজ হলে তখন অস্টিওব্লাস্ট এনকারেজ হয়, এনকারেজ হয়ে বোন ফরমেশন হয়। তার পরবর্তীতে যে ড্রেজিং মেথডটা আমার কেন দরকার, যেই সব জায়গাগুলো টিউমার টিস্যুগুলো রয়ে গেলো, সফট টিস্যুগুলো রয়ে গেলো, সেগুলো আমরা কিউরেটিস করে কয়েকটা ধাপে নিয়ে আসা হয়, এবং এটা করা হয় আপ টু এটা 2টা বার আমরা হিস্টোপ্যাথোলজিক্যালি, এবং মিনিমাম 2বার আমার নেগেটিভ আসতে হবে, মিনিমাম দেবে। এখন আমার যদি এতে ড্রেজিং যদি আমার 10বারও করতে হয় তাহলে আমাকে 10বারই করতে হবে, আরো বেশিও যদি লাগে বেশিও করতে হবে। ওপেন করে রাখা হয়, হ্যাঁ ওনটা ওপেন করে রাখা হয়। আমি ফার্স্টে একটা ছবি দিয়েছিলাম স্যার, যে ইনিশিয়েশন ওখানে একটা ক্রিয়েশন, একটা ক্যাভিটি ক্রিয়েশন করে রাখা ছিল, স্টেপের ফার্স্টে একটা ছবি দিয়ে দিয়েছিলাম। না স্যার ওটা সে যখন করবে ভালো করে কুলি করবে তখন বেড়ে যাবে, যেহেতু এটা ওয়াইড একটা ক্যাভিটি, সে তো এটা চলে যাবে স্যার। আমি দেখাচ্ছি, হোয়াইট রেখেই হিলিং হয়ে যায়। হ্যাঁ ওয়াইড রেখে হিলিং হয়ে যায়। জি এই যে স্যার এইখানে একটা এই যে ক্যাভিটি ক্রিয়েশন করে দেওয়া আছে, তখন স্যার এই যে বোনটা ফরমেশন হয়, দেন ধাপে ধাপে আমরা কিউরেট করে নিয়ে আসি। ওরাল ক্যাভিটি দ্য গেটওয়ে অফ হেলথ, তার উপরে আমরা সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিছি। আশা রাখি আপনারা সবাই সচেতন হবেন, দাঁত ও মুখের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আবেদন জানিয়ে সবাইকে আবারও নতুন করে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। জি থ্যাংক ইউ। জি জি স্যার, আচ্ছা সিংটা রিয়েলি ফ্যান্টাস্টিক। জি জি স্যার।